প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম বন্ধ হয়েছে জানালেন রিজভী। এবং সংসদেই জাতীয় সমস্যার সমাধানের চেষ্টা করছে সরকার বললেন তথ্যমন্ত্রী। আসসালামু আলাইকুম। পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গোরে। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সাথে বৈঠক করেন এই মার্কিন বিশেষ দূত। বৈঠক শেষে গোরে বলেন, প্রধানমন্ত্রীর সাথে একটি ফলপ্রসূ বৈঠক হয়েছে। মার্কিন বিনিয়োগকারীরা বাংলাদেশ সফরের পর বৈঠক করবেন। তারা সেই বৈঠকে কোন কোন খাতে বিনিয়োগ করা যায় তার সম্ভাব্যতা যাচাই করবেন। তিনি জানান, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগের জন্য আগ্রহী। আগামী সপ্তাহে দেশটির একদল বিনিয়োগকারী বাংলাদেশ সফর করবেন। এ সময় দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের বিষয়েও আলোচনা করেন তারা। এর আগে শুক্রবার কক্সবাজারের উখিয়া ও টেকনাফের রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করেন সার্জিও গোরে। সেখানে তিনি ক্যাম্পের সার্বিক পরিস্থিতি, মানবিক সহায়তা কার্যক্রম এবং বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জীবনযাত্রার বিভিন্ন দিক সম্পর্কে অবগত হন। বেসরকারি খাত নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বৈঠক। এতে দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট ও করণীয় ঠিক করতে ব্যবসায়ীদের কাছ থেকে মতামত চান প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি কিভাবে বন্ধ কারখানা চালু করে কর্মসংস্থান তৈরি করা যায় তা নিয়ে ব্যবসায়ীদের সহযোগিতা চান সরকার প্রধান। এ সময় ব্যবসায়ীরা আর্থিক প্রণোদনা, জ্বালানি সহায়তা ও বেসরকারি খাতের জন্য আইনি কাঠামো সহজীকরণ ও হয়রানিমুক্ত করার আহ্বান জানান। তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় কেউ গুম হয়নি। গত 4-5 মাসে কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কথা শোনা যায়নি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা মোহাম্মদ রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স দক্ষ মানব সম্পদ সৃষ্টিতে সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমিকা, সম্ভাবনা ও সমস্যা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম অবস্থান বজায় রেখে বিশ্বের সব দেশের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে পররাষ্ট্রনীতি পর্যালোচনা করছে জানিয়ে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর প্রসঙ্গে তিনি বলেন, চলতি আগস্ট মাসের শেষ দিকে দেশটির শ্রমবাজার উন্মুক্ত হওয়ার বিষয়ে ইতিমধ্যে ঘোষণা দেওয়া হয়েছে। এছাড়া সড়ক দুর্ঘটনা কমাতে সরকারের নেওয়া উদ্যোগের কথাও তুলে ধরেন রিজভী। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় তো কেউ গুম হচ্ছে না, কেউ তো বিচার বহির্ভূত হত্যার শিকার হচ্ছে না। আজকে জনাব তারেক রহমান ক্ষমতাসীন হওয়ার পর থেকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আমরা কাউকে গুম হওয়ার কথা শুনিনি, আমরা কোনো বিচার বহির্ভূত হত্যার কথা শুনিনি, আমরা গুপ্ত হত্যার কথা শুনিনি, আমরা টাকা পাচারের কথা শুনিনি, আমরা ব্যাংক লুট করার কথা শুনিনি। আগস্ট মাসের শেষে আবার মালয়েশিয়ার বাজার উন্মুক্ত হচ্ছে, এটা তারেক রহমানের অবদান। হাইওয়েতে প্রচণ্ড আপনার দুর্ঘটনা হয়, সেই দুর্ঘটনা এড়াতে 10 কিলোমিটার পরপর অ্যাম্বুলেন্স থাকবে হাইওয়ের পাশে। অনেকে জাতীয় সংসদের চেয়েও রাজপথে সমস্যার সমাধান বড় করে দেখছে, কিন্তু সরকার সংসদের জাতীয় সমস্যার সমাধানের চেষ্টা করছে, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শনিবার সকালে প্রেস ক্লাবে ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রদর্শনী ও আলোচনা সভায় তিনি একথা জানান। মন্ত্রী বলেন, আন্দোলন সর্বস্ব, অনেকে গঠনমূলক আলোচনায় আসতে চায় না। আন্দোলন করা কারোর জন্য পেশায় পরিণত হয়েছে। এখন দেশের স্বার্থে আঙ্গুল বাঁকা করতে হলেও সরকার পিছপা হবে না। এ সময় সরকারের প্রতিটি দায়িত্বশীল ব্যক্তি ফ্যাসিবাদের ক্ষত মেরামতে কাজ করছে উল্লেখ করে মুক্তিযুদ্ধ মন্ত্রী আহমেদ আজম খান বলেন, গণতন্ত্র ও সমৃদ্ধির ভিত্তিতে দেশ গড়ে তুলতে বিএনপি প্রতিজ্ঞাবদ্ধ। আন্দোলন করা কারো কারো জন্য পেশা হতে পারে, কিন্তু আমাদের জন্য তা কেবলমাত্রই ভোটাধিকার, গণতান্ত্রিক চেতনা
এবং একটি স্বাধীন, স্বনির্ভর, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার কাজ। সেই আন্দোলনকে আমরা সমাপ্ত করেছি। অতএব এখন আমাদের কাজ হলো দেশ গড়ার দায়িত্ব। যারা সমস্যা তৈরি করবেন আমরা তাদের সঙ্গে গঠনমূলকভাবে সমাধানের চেষ্টা করব, কিন্তু আঙুল যদি বাঁকা করতে হয় রাষ্ট্রের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সরকারকে তো অবশ্যই তা করতে হবে। দেশের বিশাল মানব সম্পদকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশে নতুন করে আরও 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। শনিবার সকালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি কারিগরি ও প্রযুক্তি নির্ভর শিক্ষার কোনো বিকল্প নেই বলেও জানান মন্ত্রী। টেকনিক্যাল এডুকেশনকে গুরুত্ব দেওয়ার বিকল্প আমাদের নেই। আমরা সারা বাংলাদেশে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজও আমরা তৈরি করছি। আমরা যে প্রধানমন্ত্রীকে পেয়েছি তিনি কতটা না এই দেশকে ভালোবাসেন এবং কতটা না নিরলস চেষ্টা করে যাচ্ছেন, বিশেষ করে এই শিক্ষা এবং টেকনিক্যাল এডুকেশনে। ইতিমধ্যেই তিনি বাজেট বাড়িয়েছেন এবং আমাকে আলাদা নির্দেশ দিয়েছেন যে অন্য জায়গা থেকে বাজেট কেটে হলো টেকনিক্যাল এডুকেশনকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও অর্থনৈতিক সংস্কার প্রচেষ্টার প্রতি সমর্থন অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার রাজধানীতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন জানান, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও জ্বালানি সহযোগিতা আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে। তিনি আরও বলেন, আগামী সপ্তাহের শেষ দিকে যুক্তরাষ্ট্রের 25টি শীর্ষ প্রতিষ্ঠানের 45 জন ব্যবসায়ী বাংলাদেশ সফরে আসবেন। এছাড়া বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়ন এবং আমদানি রপ্তানি কার্যক্রম গতিশীল করতে দেশের বন্দরগুলোতে 24 ঘন্টা সেবা চালুর বিষয়েও সরকার কাজ করছে বলে জানান তিনি। আগামী সপ্তাহের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রায় 25টি শিল্প এবং ব্যবসা প্রতিষ্ঠান থেকে শীর্ষস্থানীয় প্রায় 45 জন ব্যবসায়িক নেতৃবৃন্দ বা প্রথম সারির কর্মকর্তাবৃন্দ বাংলাদেশে আসবেন। বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং বিভিন্ন দপ্তরে যারা গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছেন ওনাদের সাথে তারা ধারাবাহিকভাবে বৈঠক করবেন। মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও ওনাদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে নির্দেশনা দিয়েছেন এবং সরকারের সকল দপ্তর মিলে নিশ্চিত করবে সামনের দিনগুলোতে যে বাংলাদেশের প্রতিটি পোর্ট যেন 24 ঘন্টা সার্ভিস প্রোভাইড করতে পারে। ইম্পোর্ট এক্সপোর্টকে আরও কীভাবে ফাস্টেনার করা যায়, আরও কীভাবে এক্সপেডিট করা যায়। ভারতে পাচারের আগে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদকেও টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন সেলে রাখা হয়েছিল। তদন্তে এমনটাই বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। শনিবার সকালে র্যাবের গোপন বন্দিশালা টিএফআই সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, নির্মম নির্যাতনের সেল সরাসরি দেখাতে বিচারপতিদের আনা হয়েছে। এটি মেমোরান্ডাম আদালতের বিচারের একটি অংশ। আর যারা আয়নাঘরকে আড়াল করার জন্য আলামত নষ্ট করেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীদের দাবি, টিএফআই সেল বলতে কিছু নেই, র্যাব এসবের সঙ্গে জড়িত নয়। এর আগে র্যাবের টিএফআই সেল পরিদর্শন করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম এবং টিএফআই সেলের গুমের মামলায় আসামি পক্ষের আইনজীবীরা। আজকের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদকে এই র্যাব 1-এর আজকের যে আয়নাঘর সেখানে কোনো একটি কামরায় তাকেও রাখা হয়েছে এবং পরবর্তীতে ভারতে নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। সেটাও আমরা প্রাথমিক ইনভেস্টিগেশনে আমরা ইতিমধ্যে পেয়েছি। রাজধানীর মিরপুর 10 ও ফার্মগেট মেট্রো রেল স্টেশনে পাওয়া 2টি ব্যাগে কোনো বিস্ফোরক দ্রব্য নেই বলে জানিয়েছেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক। বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি বলেন, মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে পড়ে থাকা সন্দেহজনক ব্যাগটি এক্সরে করে দেখা যায় ব্যাগের ভেতরে ছিল জর্দার একটি কৌটা ও পান। কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর বস্তু পাওয়া যায়নি। এছাড়াও যে কোনো ধরনের অপরাধ দমনে সিটিটিসি কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। আমাদের বম ডিসপোজাল ইউনিট তাদের অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে সন্দেহজনক বস্তুসমূহ পরীক্ষা নিরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে আমরা নিশ্চিত হতে পারি যে কথিত বোমা সদৃশ বস্তুগুলো কোনো বিস্ফোরক ছিল না। এগুলি ছিল
পান, সুপারি, কৌটা এবং অন্যান্য পরিত্যক্ত আবর্জনা, অর্থাৎ মিরপুর 10 মেট্রো রেল স্টেশনে যেগুলি পাওয়া যায় সেগুলি ছিল মূলত পান, সুপারি, জর্দা ইত্যাদি। বস্তার মতো তার মধ্যে আমরা পরিত্যক্ত ময়লা এবং আবর্জনা সেখানে পাওয়া যায়। ফলে জননিরাপত্তার জন্য কোনো ধরনের হুমকি বা ঝুঁকির অস্তিত্ব পাওয়া যায়নি। উল্লেখ্য যে আমরা সবাই জানি ইতিপূর্বে মতিঝিল মেট্রো রেল এলাকায় বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধারের ঘটনাতেও আমরা সিটিটিসি বম্ব ডিসপোজাল টিম অত্যন্ত পেশাদারিত্ব, দক্ষতা এবং সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলা করে জননিরাপত্তা নিশ্চিত করেছে। এবার পুষ্টি চিনিগুড়া চাল নিবেদিত জেলা সংবাদ। কুমিল্লাকে মাছ রপ্তানির অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তুলতে কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আমিনুর রশিদ। শনিবার দুপুরে কুমিল্লা সার্কিট হাউসে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, কুমিল্লা দেশের অন্যতম মৎস্য উৎপাদনকারী জেলা। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির বিষয়ে বাণিজ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে। তিনি আরও জানান, মাছ বাজারজাতকরণ আধুনিকীকরণ করতে স্থায়ী মাছের বাজার বা ল্যান্ডিং স্টেশন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি মাছ চাষিদের উৎপাদন ব্যয় কমাতে সরকারি ব্যবস্থাপনায় মাছের রেণু সরবরাহের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। মতবিনিময় সভায় কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাছ রপ্তানিটা আখাউড়া দিয়ে হয়, আমাদের এখান দিয়ে কেন হচ্ছে না? এখান দিয়ে হওয়া তো আরো অনেক বেটার হওয়ার কথা, কেন হচ্ছে না ব্যাপারটা আমি জানবো এবং আগামী দিনে এখান দিয়ে এক্সপোর্ট করার প্রশ্নে যতটুকু ভূমিকা রাখার দরকার আমি সেটা করব। এখানে কোনো ল্যান্ডিং স্টেশন নাই, ব্যাপারটা আমি দেখব, কারণ যেহেতু এটা আমারই মিনিস্ট্রি, এখানে কোনো ল্যান্ডিং স্টেশন করা যায় কিনা, কোন প্রসেসে তারা বিক্রি করে ব্যাপারটা জানবো। যদি এমন কিছু থাকে সরকারি জায়গা খুঁজে বের করতে পারলে আমি ল্যান্ডিং স্টেশন করার ব্যাপারে সিদ্ধান্ত নেব। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গরুর জমির ফসল খাওয়া নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে হামদু মিয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এই সংঘর্ষে আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার উপজেলার হরসপুর ইউনিয়নের বাইকদা বন্দেরবাড়ি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। পুলিশ জানান, গতকাল দুপুরে হামদু মিয়ার জমির শশা খেয়ে ফেলে প্রতিবেশী আবুল হোসেনের একটি গরু। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ধারালো অস্ত্রের আঘাতে হামদু মিয়া নিহত হন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার এম রকিবুর রাজা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। যাচ্ছি পুষ্টি ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত খেলার সংবাদে। হঠাৎ করেই নেদারল্যান্ডস ক্রিকেট দলের ওয়ানডে ও টি-20 অধিনায়কের দায়িত্ব ছেড়েছেন স্কট এডওয়ার্ডস। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি বলেন, প্রধান কোচ রায়ান কুকের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। 2022 সালের জুনে নেতৃত্ব নেওয়ার পর তার অধীনে ডাচরা 56টি ওয়ানডে ও 50টি টি-20 খেলেছে। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার বাজ ডি লিড, যিনি বিশ্বকাপ লিগ 2 এর বাকি ম্যাচগুলোতে নেতৃত্ব দেবেন। বর্তমানে এই টুর্নামেন্টের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপ সহ ফিফার সব প্রতিযোগিতার বাণিজ্যিক স্বত্ব বেসরকারি প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করেও বিতর্ক থেকে মুক্তি মিলছে না ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। প্রতিশ্রুতি ভঙ্গ ও অস্বচ্ছ সিদ্ধান্ত গ্রহণের অভিযোগ এনে তার ওপর আস্থা হারানোর কথা জানিয়েছে উয়েফা। সংস্থাটি বলছে, সদস্য ফেডারেশনগুলোর বিরোধিতার মুখে পরিকল্পনা প্রত্যাহার ফুটবলের জন্য ইতিবাচক হলেও এ ঘটনার পূর্ণ তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে, ইনফান্তিনোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে যাচ্ছে উয়েফা।
পুষ্টি চা নিবেদিত বিজয় রাতের সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সাক্ষাৎ। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গুম বন্ধ হয়েছে, জানালেন রেজভি। এবং সংসদেই জাতীয় সমস্যা সমাধানের চেষ্টা করছে সরকার, বললেন তথ্যমন্ত্রী। বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।